এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। তো আমাদের রোজ রাত্রি ৯টার সময় যে সিরিজটা চলছে সেটা হচ্ছে আমাদের সিজিএল ২০২৩ যে সমস্ত বেস্ট প্রশ্নগুলো এসছে আমরা সেগুলো মাত্র ১০টা প্রশ্নের মাধ্যমে দেখে নিচ্ছি। এবং প্রত্যেকটা প্রশ্নের যে পিডিএফটা আমি সব পুরো পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিচ্ছি উইথ হ্যান্ড রিটেন সলিউশনের সাথে। তোমরা সেখান থেকে গিয়ে অনায়াসে সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। এছাড়াও প্রত্যেকদিন আমি একটা করে অঙ্ক এইচডাব্লিউ দিচ্ছি এবং পরের দিন যখন আমি নতুন ভিডিও নিয়ে আসি সেই পুরোনো যে এইচডাব্লিউ অঙ্কটা সেটা আগে তোমাদেরকে সলভ করে সলিউশনের মাধ্যমে বোঝাচ্ছি, তারপর সেদিনের ভিডিওটা শুরু করছি। তো তোমরা অবশ্যই যে কাজটা করবে সেটা হচ্ছে খাতা পেন নিয়ে অবশ্যই বসবে এবং অঙ্কগুলো করার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা ভিডিওটাকে পজ করেও করার চেষ্টা করবে। তারপর যদি না পারো তাহলে সলিউশনটা দেখার চেষ্টা করো। ঠিক আছে? তো দেখা যাক আগের দিন যে এইচডাব্লিউটা দিয়েছিলাম আমরা সেটা আগে সবার প্রথমে আজকে আমরা করব। দিয়েছিলাম আমরা যে ২৭৭ আর ৩২৩ যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? তো এরকম ধরনের গুণ যদি এত বড় গুণ পরীক্ষার হলে চলে আসে তাহলে আমাদের করতে অনেকটা সময় লাগবে। তো এখানে আমরা কিছু প্র্যাকটিস ফলো করব। সেটা হচ্ছে আমাদের ২৭৭ আছে আর ৩২৩ আছে। আমরা দেখব এটা ৩০০-র কাছাকাছি, দুটোই সংখ্যাই হচ্ছে ৩০০-র কাছাকাছি। তা আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি ২৭৭ কে ৩০০ বিয়োগ ২৩ আর ৩২৩ কে আমরা লিখতে পারি ৩২৩ কে আমরা লিখতে পারি ৩০০ যোগ ২৩ এ। এবার যদি আমরা দেখতে পাই যে এখানে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা ৩০০ মাইনাস ২৩ আর ৩০০ প্লাস ২৩, অর্থাৎ a প্লাস বি আর a মাইনাস বি। আমরা একটা সূত্র পেয়ে গেলাম যেখান থেকে আমরা বলতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় আমরা ভেঙে দিচ্ছি। জিনিসটা আমরা যদি নিয়ে নিই তাহলে ৩০০ কে আমরা যদি a ধরি তাহলে ৩০০ স্কোয়ার হবে, আর মাইনাসে বি স্কোয়ার ২৩ কে যদি আমরা বি ধরি তাহলে আমরা ২৩ এর আমরা স্কোয়ার বানাবো, অর্থাৎ 23 স্কোয়ার, যেখানে ৩০০ স্কোয়ার হয় হচ্ছে আমাদের ৯০,০০০ আর ২৩ এর স্কোয়ার কত হয় ৫২৯। এবার যদি আমরা বিয়োগ করি এখানে ৯ এর পরে ১০ এক করে হাতে রইল ১ 2 রেখে ৩, হাতের পরে হচ্ছে আমাদের ১০ করে হাতে ১ বাঁচা রেখে ৬, ৬ এর পরে ৪ করে ১০ হাতে রইল ১, ১ এর পরে ৯ করে ১০ হাতে রইল ১, ৯ এর থেকে ১ চলে গেলে থাকে হচ্ছে আমাদের ৮। তাহলে 89471 অর্থাৎ অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি উত্তরটা রয়েছে। তো এরকম ধরনের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমরা এরকম ধরনের ফর্মুলা পুট করে অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো আজকের যে প্রশ্ন সবার প্রথম যে ১ নম্বর প্রশ্ন সেটা শুরু করা যাক। এত বড় প্রশ্ন রয়েছে, প্রশ্নটা পড়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। রয়েছে ডিউরিং আ ডিভিশন Pranjal mistakenly took as the dividend a number that was 10% more than the original dividend. আচ্ছা, ডিভিডেন্ড এই কথাটার মানে কি? ডিভিডেন্ড কথাটার মানে হচ্ছে ডিভিডেন্ড কথাটার মানে হচ্ছে আমাদের ভাজ্য। আমরা ছোটবেলায় পড়েছিলাম ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো। ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ড মানে হচ্ছে আমাদের ভাজ্য। এবার বলেছে হি অলসো মিস্টেকেনলি টুক অ্যাজ দ্য ডিভিজর। এই ডিভিজরের মানে হচ্ছে ভাজক। He also mistakenly took as the divisor a number that was 25% more than the original divisor. If the correct quotient, এই যে কোশেন্টার মানে কি? কোশেন্টার মানে হচ্ছে আমাদের ভাগফল of the original division problem was 25 and the remainder was 0, কোন রকম ভাগশেষ থাকেনি, রিমাইন্ডার মানে ভাগশেষ। What was the quotient that Pranjal obtained assuming his calculation had no error? অর্থাৎ বলতে চাইছে প্রাঞ্জল প্রথমে একটা ভাজ্য ধরেছিল, সেটার থেকে পরের যে ভাজ্যটা সেটা 10% বেশি, এবং পরে প্রথমে যেই ভাজকটা ধরেছিল সেটা 25% অরিজিনাল যেটা আছে তার থেকে বেশি। তাহলে আমাকে বলেছে যে প্রথমটায় যখন আমরা ভাজ্য ভাজকটাকে করেছে তখন আমাদের যে ভাগফলটা এসছে সেটা এসছে 25, কোনো রকম রিমাইন্ডার অবশিষ্ট থাকেনি। তাহলে এখন যে ও প্রথমে যে বলেছে যে ভাজ্যটাকে 10% ইনক্রিজ করেছে আর পরের যে ভাজকটাকে 25% ইনক্রিজ করার পর যে উত্তরটা আসবে সেটা কত হবে, যদি আমরা ধরে নিই যে যে সংখ্যাগুলো নিয়েছে সেগুলো কারেক্ট এবং উত্তরটাও একদম কারেক্ট এসছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি, ফার্স্ট টাইমে একটা নিয়েছে ও, সেকেন্ড টাইমে আর একটা নিয়েছে। আচ্ছা, প্রথমে ডিভিডেন্ডের কথা বলছে তাহলে আমরা ডিভিডেন্ডটাই লিখবো। ডিভিডেন্ডটা কি বলেছে? ডিভিডেন্ড বলেছে 10% মোর, অর্থাৎ আগের থেকে 10% বেশি লিখেছে। 10% মানে কি? আগে যদি 10 থাকে তাহলে 10% মানে 1, মানে 11 হচ্ছে এখন লিখেছে 10% বেশি। আর ডিভিজরটা কি করেছে? ডিভিজরটা করেছে হচ্ছে আমাদের 25%,
25% মোট। 25% মানে কত? তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সবাই এতদিনে হয়তো মুখস্থ হয়ে গেছে। 25% মানে হচ্ছে আমাদের 1/4। তাহলে প্রথমে যদি 4 থাকে, এখন 1 বেশি মানে হচ্ছে আমাদের 5 লিখেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথমের ভাগফলটা কত এসছে? প্রথমের ভাগফলটা এসছে হচ্ছে আমাদের 25 এসছে। তা আমরা 4 দিয়ে কতকে ভাগ করলে 25 আসে? 4 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি তাহলে 25 আসে। কিন্তু উপরে 10 আছে। আমরা কিছু সময়ের জন্য একটা শূন্য আমরা মনে, মনে ধরে নিলাম। আচ্ছা। এবার 4 দিয়ে যদি 100 কে ভাগ করি তাহলে 4 25 এ হয় হচ্ছে আমাদের 100। এবার 5 দিয়ে যদি 110 কে ভাগ করি তাহলে উত্তর আসবে কত? 22 আসবে। আর সেটাই আমাদের উত্তর চলে আসবে অপশন নাম্বার ডি। এবং বলে রেখেছে কোনো রকম এরর ছিল না। হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন that Pranjal obtained assuming his calculation had no error? কোনো রকম যদি ভুল না থাকে তাহলে যে তার উত্তরটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের 22, অপশন নাম্বার ডি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরের অঙ্কটা বলেছে আমাদের 20 স্টুডেন্ট অফ আ কলেজ ওয়েন্ট টু আ হোটেল। 20 জন ছাত্র একটা হোটেলে গেছে এবং 19 অফ দেম স্পেন্ড 175 টাকা ইচ। 19 জন তাদের মধ্যে দিয়ে 175 টাকা করে ইচ প্রত্যেকে 175 টাকা খরচ করেছে তাদের খাবারের জন্য, এবং 20 নম্বরের যে স্টুডেন্টটা ছিল সে খরচা করেছে 19 টাকা বেশি, তাদের সবার যে এভারেজটা আছে, হ্যাঁ, সেই এভারেজের থেকে 19 টাকা বেশি খরচা করেছে। আমাকে উত্তরে বের করতে চেয়েছে তাদের মোট যে খরচটা হচ্ছে সেটা কত। আমি ধরে নিলাম যে টোটাল এখানে স্টুডেন্ট হচ্ছে আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের কতজন? টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের 20 জন। এবার আমি যদি বলি যে টোটাল অ্যাভারেজ এক্সপেন্স কত? অ্যাভারেজ এক্সপেন্স আমি মনে করে নিলাম কিছুক্ষণের জন্য যে অ্যাভারেজ এক্সপেন্সটা হচ্ছে আমাদের এ। আচ্ছা, তাহলে টোটাল এক্সপেন্স কত? টোটাল এক্সপেন্স টোটাল এক্সপেন্স হবে হচ্ছে আমাদের মোট যতজন ছিল এবং অ্যাভারেজ যত এসছে দুটোকে যদি গুণ করি তাহলে টোটাল এক্সপেন্স হয়ে যাবে, অর্থাৎ 20A হয়ে যাবে হচ্ছে আমাদের টোটাল এক্সপেন্স। এবার আমাকে বলে রেখেছে এখানে যে আমাদের 19 জন যে আছে প্রত্যেকে 175 টাকা করে খরচা করেছে। তাহলে 19 জন 175 টাকা করে খরচা করেছে এবং আরও তিনি যিনি রয়েছেন তিনি সবার যে অ্যাভারেজটা আছে তার থেকে 19 টাকা বেশি করেছে। আচ্ছা, তাহলে এই যে 19 জন 175 টাকা করে খরচা করেছে এটা একটা পয়সা আসলো। আর এই যে একজন আছে সে এভারেজের থেকে 19 টাকা খরচা বেশি করেছে। তাহলে দুটো যদি আমরা যোগ করি তাহলেই তো আমাদের মোট খরচা। আর এখানে আমরা মোট খরচা বের করেছি 20A। 20A বের করেছে হচ্ছে আমাদের মোট খরচা। এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে দেখতে পাবো 19 এর সাথে যদি আমরা 175 কে গুণ করি তাহলে কত আসে? 5 19 হয় হচ্ছে আমাদের 95 এর 5 হাতে রইল 9, 7 19 হয় 133, 133 আর 9 হচ্ছে 142, 142 এর 2 হাতে 14, 19 অক্ষে 19 আর 19 আর 14 তে হয়ে যায় হচ্ছে আমাদের 33 হয়। যোগ যদি বলি এখানে রয়েছে 1 এর সাথে a গুণ করলে a হয়, আর যোগ 19 অক্ষে 19 হয়ে যাবে, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 20a। এবার যদি পরের লাইনে আসি আমরা দেখতে পাচ্ছি আমরা 19 এর সাথে যদি 3325 কে যোগ করি তাহলে আসে 3044, আর a যদি ওদিকে যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের 19a। এবার 19 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত আসে উত্তর? উত্তর আসে 19 দিয়ে যদি ভাগ করি তাহলে একবারে যায় 19 অক্ষে 19, 19 অক্ষে 19, 19 এর পরে হচ্ছে আমাদের এটা হচ্ছে 14 করে 144 হচ্ছে, 7 19 হয় 133 হয়, 133 যদি 144 এর মধ্যে দিয়ে যায় থাকে হচ্ছে আমাদের 114, 11, আর এদিক দিয়ে 4 নামলো 114, 6 19 হয় হচ্ছে আমাদের 114, অর্থাৎ এর ভ্যালু আসলো 176। তাহলে 176 যদি এর ভ্যালু হয় তাহলে টোটাল এক্সপেন্স আমাদের 20 ইনটু এ, তাহলে 20 এর সাথে আমরা 176 কে গুণ করব, কত আসবে আমাদের? 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 7 দুগুণে 14, আর 1 এ 15, হাতে 1, 2 একে 2, আর 1 এ 3, আর 20 এর একটা শূন্য, 3520, 3520 যেটা অপশন নাম্বার আমাদের সি তে রয়েছে। এরকম ধরনের ভিডিও যদি তোমাদের মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পুরো ভিডিওর যে পিডিএফটা আছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো, কমেন্টে সেটার লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফটা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো একটা। আচ্ছা, নেক্সট যদি বলি তাহলে সেটা হচ্ছে আমাদের ইন দ্য গিভেন ফিগার এডি লম্ব অন বিসি, এডি লম্ব অন বিসি আর এসি দিয়ে রেখেছে 26, এসি যদি আমাদের 26 হয়, সিডি বলেছে 10, সিডি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 10, আর বিসি অর্থাৎ বি থেকে সি পর্যন্ত টোটালটা বলেছে হচ্ছে আমাদের 42। তাহলে বি থেকে সি পর্যন্ত যদি 42 হয় আর সিডি এখানে 10 দিয়ে রেখেছে তাহলে বাদ বাকিটুকু কত হবে? 32 হয়ে যাবে। আচ্ছা, এইবার বলে রেখেছে যে ভ্যালু বের করতে বলেছে, এইটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে আমি
ট্রিপলেটের কথা আমি তোমাদেরকে অনেকবার বলেছি কি কি হয় 3 4 5 একটা ট্রিপলেট যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের যদি মনে থাকে। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা যে 10 26 রয়েছে, তাহলে এই লম্বটা বাই দ্য ট্রিপলেট কি হবে যদি বলি, তাহলে 3 4 5 হয়, একটা হয় 5 12 13 হয়, এরকম করে অনেকগুলোই আছে, তোমাদেরকে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি 5 12 13। তা 5 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 10 হয়, 12 এর সাথে 2 গুণ করলে হয় হচ্ছে 24, আর 13 এর সঙ্গে 2 গুণ করলে হয় হচ্ছে আমাদের 26। অর্থাৎ 10 26 আছে, তাহলে যেটা পড়ে রইলো সেটা হচ্ছে আমাদের 24। তোমরা এটা অন্যভাবেও করতে পারো। তোমরা যদি ট্রিপলেট মনে না রাখো তাহলে এটা এদিকে 10 আছে আর এদিকে হচ্ছে আমাদের 26। অর্থাৎ এটাকে আমরা বলি হাইপোটেনাস আর নিচেরটাকে বলি বেস, আর এই সাইডের অংশটাকে বলি পারপেন্ডিকুলার, রাইট? এবার আমরা বাই দ্য পাইথাগোরাস থিওরেম যদি আমাদের বলি তাহলে সূত্রটা হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। এবার আমাদের এখানে কি বের করতে বলেছে, এখানে বের করতে বলেছে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলারটা, অর্থাৎ পারপেন্ডিকুলারটাকে যদি এদিকে রাখি তাহলে হাইপোটেনাসের স্কোয়ার মাইনাস বেসের স্কোয়ার, এদিকে পারপেন্ডিকুলারের মাথায় স্কোয়ার ছিল, স্কোয়ার যদি ওদিকে যায় পুরোটা রুট হয়ে যাবে। এবার কত আছে এদিকে, হাইপোটেনাস আছে 26, 26 স্কোয়ার যদি করি তাহলে আসে হচ্ছে আমাদের 26 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 676, 676 মাইনাস যদি আমরা বেসে স্কোয়ার করি সেটা হচ্ছে আমাদের 100। আচ্ছা, এবার যদি আমরা বলি 676 থেকে 100 যায় তাহলে আসবে হচ্ছে আমাদের 576, আর 576 এ যদি রুট করি তাহলে আসে হচ্ছে আমাদের 24। যেটা তোমাদের যদি ট্রিপলেট মাথায় থাকে তাহলে এখান থেকেই এটা নেমে যাবে, আর যদি না থাকে মাথায় তাহলে এত বড় জিনিসটা তোমাদের পরীক্ষার হলে করতে হবে, যেখানে টাইম অনেকটা স্পেন্ড হয়ে যাবে। ওকে, তো তোমরা মনে রেখো যে ট্রিপলেট গুলো, তাহলে হয়তো পরীক্ষার হলে অনেকটা তাড়াতাড়ি তোমরা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যদি বলি আমরা এখানে আমরা বের করে নিয়েছি যে এটা 24 এসছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 24 আছে, এখানে 32 আছে, তাহলে এটা কত হবে? আমরা প্রথমেই বলেছি 3 4 5 এও আর একটা ট্রিপলেট হয়। 3 এর সাথে যদি 8 গুণ করি তাহলে 24 হয়। 4 এর সাথে 8 গুণ করলে হয় 32, তাহলে 5 এর সাথেও 8 গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 40 হয়ে যাবে। আমরা সবকটার ভ্যালু পেয়ে গেছি। এবার শুধু আমাদের এখানে শুধু ভ্যালুগুলো পুট করতে হবে। আমাদের এখানে দিয়ে রেখেছে 6, নিচে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos x, মাইনাসে দিয়ে রেখেছে 5, নিচে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos এর y, আর এখানে দিয়ে রেখেছে প্লাসের 8, tan এর দিয়ে রেখেছে আমাদের y। এবার যদি আমরা বলি যে প্রথমে আছে হচ্ছে আমাদের 6, আচ্ছা 6 তো 6 লিখলাম, cos মানে কি? cos মানে সর্বদা হয় হচ্ছে আমাদের বেস বাই হাইপোথেনাস, অর্থাৎ বেস এখানে আমরা পেয়েছি cos x বলেছে, মানে x মানে এইটার কথা বলছে। এখানে বেস কোনটা আছে? বেস আছে হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এই যে লম্বটা যেটার উপরে যাচ্ছে সেটা হয় হচ্ছে আমাদের বেস, আর এই সাইডটা হয় হচ্ছে আমাদের যে 90 ডিগ্রিটা বানাচ্ছে সেটা হয় হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, এই লম্বা দাগটা হয় হচ্ছে আমাদের হাইপোথেনাস। তাহলে বেস এখানে কত আছে? 24 আছে, তাহলে আমরা লিখে দিই হচ্ছে আমাদের বেস হচ্ছে 24, আর এখানে দিয়ে রেখেছে হাইপোথেনাস, হাইপোথেনাস এখানে আমরা পাচ্ছি হচ্ছে 26, 26 এই নিচে হয় হচ্ছে আমাদের ভাগ, ভাগ যদি উল্টে যায় উপরে গিয়ে আমরা ডাইরেক্ট করে দেবো হচ্ছে আমাদের 26। আচ্ছা, এবার যদি আমরা বলি বিয়োগ, বিয়োগের কি রয়েছে? এখানে রয়েছে হচ্ছে আমাদের 5, 5 কে যদি আমরা বলি এখানে 5 উপরে থাকুক, এবার cos y দিয়ে রেখেছে, আবারও y, তোমরা এটা দিয়ে বুঝে নাও যেটার উপরে এখানে যে অ্যাঙ্গেলটা বানাবে সেই নিচেরটা হয় হচ্ছে আমাদের বেস, আর 90 ডিগ্রি যেটা বানায় সেটা হয় হচ্ছে আমাদের হাইপোথেনাস, আর ঠিক তার বিপরীতে হয় হচ্ছে আমাদের, আচ্ছা 90 ডিগ্রি যেটা বানায় সেটা হয় হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলার ঠিক বিপরীত দিকে যেটা থাকে সেটাকে বলে হচ্ছে আমাদের হাইপোথেনাস। এবার যেখানে বলেছে cos y, cos মানে কি? cos মানে হচ্ছে আমাদের বেস বাই হাইপোথেনাস। বেস এখানে কত পাচ্ছি? 32 পাচ্ছি, তাহলে বেসে আমরা লিখে দিই 32। এবার 32 আমরা কি করব? 32 বেস বাই হাইপোথেনাস 32 বাই 40, যেহেতু 40 ভাগে থাকে উপরে গেলে হয়ে যায় হচ্ছে আমাদের গুণ, উপরে হয়ে যাবে 40। আচ্ছা, তারপরে কি আছে? যোগে আছে, যোগ কি আছে? যোগ আছে হচ্ছে আমাদের 8, যোগে রয়েছে হচ্ছে আমাদের 8 tan y, tan মানে কি? tan মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। এবার tan 8 এর কথা বলেছে, 8 এখানে রেখেছে, tan মানে পারপেন্ডিকুলার, tan y, y মানে হচ্ছে আমাদের এটা, এখানে পারপেন্ডিকুলার হচ্ছে আমাদের 24, তাহলে 24 কে আমরা লিখে দিই, আর নিচে বেস যদি বলি তাহলে এটা হচ্ছে 32। এবার আমরা এখানে কাটাকুটি করি যদি তাহলে দেখতে পাবো যে 6 দিয়ে যদি আমরা 24 কে কাটি তাহলে পাবো হচ্ছে আমাদের 4, 4 6 24, অর্থাৎ এখান থেকে আসলে হচ্ছে আমাদের 26/4। আচ্ছা, পরেরটা যদি বলি আমরা, পরেরটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5 ইনটু এটা, তাহলে 8 দিয়ে যদি কাটি তাহলে 32 কে কাটবো 4 বারে, আর এটাকে কাটবো 5 বারে, তাহলে উপরে পড়লো হচ্ছে আমাদের 25 আর নিচে রইলো 4। আচ্ছা, যোগ যদি বলি এদিকে কে রয়েছে, 8 দিয়ে যদি আমরা 32 কে কেটে দিই তাহলে কাটবো হচ্ছে আমরা 4 বারে, তাহলে উপরে পড়ে রইলো হচ্ছে আমাদের 24 আর নিচে রইলো 4।
তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হরগুলো আমাদের সেম রয়েছে। তাহলে প্রত্যেকের হর যদি সেম থাকে তাহলে আমাদের ক্যালকুলেশন সোজা হয়ে গেল। ওপরেরগুলো শুধু প্লাস মাইনাস করলেই হয়ে যাবে। 26 থেকে যদি 25 কে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 1, আর 24 এর সঙ্গে সেই 1 যদি যোগ করি তাহলে হয় হচ্ছে আমাদের 25, আর নিচে হরে রয়েছে হচ্ছে আমাদের 4, যেটা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি 25/4। ঠিক আছে, নেক্সট যদি বলি আমরা 4 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে টু কনসেন্ট্রিক সার্কেল। ঠিক আছে, একটা রেডিয়াস দিয়ে রেখেছে 15 সেন্টিমিটার, একটা দিয়ে রেখেছে 13 সেন্টিমিটার। এবার ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল, অর্থাৎ বড় যে সার্কেলটা তার কর্ডটা তোমাকে বের করতে বলেছে, which touches the smaller সার্কেল, যেটা ছোট সার্কেলটাকে টাচ করে রেখেছে। অর্থাৎ আমি যদি একটা বড় এরকম সার্কেল টানি, বড় যদি সার্কেল টানি আমি, আর সেখানে যদি আমরা দেখি তার ভেতরে আর একটা ছোট সার্কেল, তাকে আমরা বলবো যে কনসেন্ট্রিক সার্কেল, রাইট? এটাকে বলবো হচ্ছে আমরা কনসেন্ট্রিক সার্কেল। এবার এখানে বলেছে বড় সার্কেলের একটা কর্ড যেটা ছোট সার্কেলটাকে টাচ করেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বড় সার্কেলের কর্ড যেটা ছোট সার্কেলটাকে টাচ করেছে। এবার আমরা জানি সেন্টারের থেকে যদি আমাদের কোনো কর্ডের ওপর পারপেন্ডিকুলার টানা হয়, তাহলে এই কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেয়। অর্থাৎ এদিকে একটা সমান খণ্ড, এদিকেও একটা সমান খণ্ড। এবার আমাদের বলে রেখেছে অঙ্কে যে বড় যে সার্কেলটা সেটা রেডিয়াস দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার, অর্থাৎ সেন্টার থেকে আমাদের যে সার্কুমফারেন্সে যেটা টানা হয় সেটা হয় রেডিয়াস, এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। আর আমাকে বলে রেখেছে যে এই যে ছোট সার্কেল সেটা রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার। বাই দ্য পাইথাগোরাস থিওরেম আমরা এইটুকু জায়গার যে বেসটা সেটা বের করে নিতে পারবো। তাহলে পাইথাগোরাস থিওরেম আমি একটু আগেই তোমাদের বললাম কি হয়, হাইপোথেনাসের স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। এবার আমাদের এখান থেকে বেস বের করতে হবে, তাহলে আমরা বেসের জন্য কি করব, বেসটাকে এদিকে রাখবো, পারপেন্ডিকুলারটাকে এদিকে নিয়ে যাব, অর্থাৎ হাইপোথেনাস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, বেসের যে রুটটা আছে সেটা স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যাবে, এদিকে পড়ে রইল বেস। আচ্ছা, এবার হাইপোথেনাস কত দিয়েছে এখানে, হাইপোথেনাস এখানে দিয়েছে 15 স্কোয়ার কত হয়, 15 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 225 হয়। আর আমাদের পারপেন্ডিকুলার 13 আছে, 13 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 169, আর সম্পূর্ণটার কি আছে, রুট আছে ইকুয়াল টু বেস। আচ্ছা, এবার 222 এর থেকে যদি আমরা 169 কে বিয়োগ করি, 9 এর পরে হচ্ছে 3 করে 12 হাতে রইল 1, 6 একে 7, 7 পরে 5 করে 12 হাতে রইল 1, 1 আর 1 2। আচ্ছা, 15 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 225, 15 স্কোয়ার 225 হয়। 9 এর পরে 5 হচ্ছে আমাদের 6 করে, ঠিক আছে? 9 এর পরে 5 কত করে, 15, সেটা হচ্ছে আমাদের 9 এর পর থেকে 15 হচ্ছে আমাদের 6 করে, 9 6 15 হয়, হাতে রইল 1, 6 একে 7, 7 পরে 5 করা হয় হচ্ছে আমাদের 12, হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0 হয়ে যাবে। 56 এর যদি আমরা রুট বের করি তাহলে পাবো হচ্ছে 4 14 56 হয়। তাহলে 4 এর 4 14, 4 14 হয় 56, পুরোটা রুট। 4 কে যদি আমরা বাইরে নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2, আর 14 যেহেতু পারফেক্ট স্কোয়ার নয় তাহলে 14 কে 14 ভেতরেই রাখবো। তাহলে এটা বেরোলো শুধুমাত্র এইটুকু 2 রুট 14। তাহলে এইটুকু যদি হাফ, যদি 2 রুট 14 হয়, টোটালটা কত হবে, টোটালটা 2 রুট 14 ইন্টু 2, অর্থাৎ 4 রুট 14 হয়ে যাবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর অঙ্ক, দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য ইচ ইকুয়াল সাইড and the third side of an isosceles triangle 3:5. If the area of the triangle is 30 root 11 centimeter square, then the length of the third side, then the length of the third side কি বলেছে। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল কোনটাকে বলে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে যার দুটো বাহু সমান হয়। অর্থাৎ এদিকে যদি আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেলটাকে দেখি, এই হচ্ছে আমাদের একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল যার দুটো সাইড সমান হয়, অর্থাৎ এই সাইড আর এই সাইড হয় হচ্ছে আমাদের সমান। আচ্ছা, এখানে বলে রেখেছে দুটো সাইড হচ্ছে আমাদের 3 3, রেশিও যেটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে আমাদের 5। এবার আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম রেশিও যেহেতু, তাই x ধরে নিলাম 3x 3x, আর এটা হচ্ছে আমাদের 5x। এবার আইসোসেলেসের মাঝখান থেকে একটা লম্ব টানা হয় যেটা কিনা সমান দুটো ভাগে ভাগ করে দেয়। এবার বলে রেখেছে যে পুরো ট্রায়াঙ্গেলটা আছে এটার এরিয়া দিয়ে রেখেছে 30 রুট 11। আচ্ছা, যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের, এটা যদি আমাদের সম্পূর্ণ বেসটা যদি আমাদের 5x হয়, তাহলে এই অর্ধেকটুকু কত হবে, 5x, 5x/2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই লম্বটাকে বের করতে পারবো, হাইটটাকে। এখানে আমাদের হাইপোটেনাস দেওয়া রয়েছে আর বেস দেওয়া রয়েছে। বাই দ্য পাইথাগোরাস থিওরেম আমরা পারপেন্ডিকুলারটাকে বের করতে পারবো। তাহলে আমরা 3x এর হোল স্কোয়ার মাইনাস 5x/2 এর হোল স্কোয়ার করব, আর সম্পূর্ণটার যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের যে হাইটটা, সেই হাইটটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে হাইট আমাদের কত আসবে, 3x এর স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 9x এর স্কোয়ার, মাইনাস 5x স্কোয়ার আসে হচ্ছে আমাদের 25x স্কোয়ার, আর নিচে 2 এর স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 4, আর সম্পূর্ণটার কি আছে, রুট আছে। এবার যদি আমরা বলি
যদি এটাকে করি 4 নং 36 এক্স স্কোয়ার আর উপরে 25 এক্স স্কোয়ার, 36 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 9x, না 36 থেকে 25 বিয়োগ করে থাকবে হচ্ছে আমাদের 11x স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 4, আর সম্পূর্ণটার হয়ে যাবে রুট। এবার যদি আমরা দেখি এখানে যে 11x স্কোয়ার আছে, অর্থাৎ 11 এর স্কোয়ার হয় না, তাই 11 কে 11ই রাখলাম। x এর স্কোয়ারটাকে যদি বাইরে যায় তাহলে পড়ে থাকবে x, আর 4 যদি বাইরে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের 2। এটা আসলে হচ্ছে আমাদের হাইট। হাইট যদি আমাদের পেয়ে যাই আমরা, তাহলে এবার আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের এই যে লেন্থ আর থার্ড সাইডের কত বেরাচ্ছে, অর্থাৎ x এর মানটা। আমাদের এখানে এরিয়া দিয়ে রেখেছে, এরিয়া হয় হচ্ছে আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়াল টু হয়ে যায় এরিয়া, যেখানে আমাদের বেস আমাদের বলে রেখেছে হচ্ছে আমাদের 5x, আর হাইট এই মুহূর্তে আমরা বের করলাম সেটা হচ্ছে আমাদের √11x ডিভাইডেড বাই 2, আর এরিয়া আমাদের এখানে কত দিয়ে রেখেছে, এরিয়া দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 30√11, অর্থাৎ এখান থেকে √11 যদি কেটে যায়, 5 দিয়ে 30 কে যদি আমরা কাটি 6 বারে, তাহলে আমাদের এদিকে পড়ে থাকছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এদিকে পড়ে থাকছে এক্স স্কোয়ার, আর 2 দুগুণে 4, 4 6 হয়ে যাবে হচ্ছে আমাদের এদিকে 24, অর্থাৎ এক্স 24 যদি রুট করি তাহলে 4 6 24 হয়, তাহলে 2√6 পড়ে থাকবে। অর্থাৎ এইটুকু যদি হাফ যদি আমাদের পড়ে থাকে, এইটুকু আমরা কি, এটা আমরা বের করলাম হচ্ছে আমাদের এক্স এর মানটা, এই যে এক্স গুলো যে গুণ করেছি সেই এক্স এর মানটা আমরা বের করেছি হচ্ছে কত, 2√6। তাহলে এক্স এর মান যদি 2√6 হয়, তাহলে 5 ইন্টু এক্স যদি করি তাহলে 10√6 হয়ে যাবে, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। 5 নম্বরের অঙ্ক করলাম আমরা, এরপর করব হচ্ছে আমরা 6 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে sin 2x প্লাস 2 sin 4x প্লাস sin 6x। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা একটা ফর্মুলাকে মনে রাখবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের যদি sin c প্লাস sin d থাকে, সেটা সূত্র হচ্ছে আমাদের 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, রাইট? এটা হচ্ছে আমাদের সূত্র। এবার যদি আমরা এই সূত্রটাকে এখানে পুট করি তাহলে একটু সাজাতে হবে আমাদের sin 2x আর এদিকে sin 6x, তাহলে sin 6x টাকে আমরা একটু সামনে লিখে নেব, sin 6x প্লাস sin 2x প্লাস 2 sin 4x। কেন লিখলাম আমরা, কারণ এখানে একটা মাইনাসের গল্প আছে, কারণ আগে সিটা যদি থাকে, 6x টা যদি থাকে, তাহলে মাইনাস করলে আমাদের পজিটিভ ভ্যালুটা আসবে, তাই জন্য আমরা জিনিসটাকে সাজালাম। এবার যদি আমরা বলি এই পুরোটা একটা আমরা দেখতে পাচ্ছি যে sin 6x অর্থাৎ sin c প্লাস sin d একটা পেয়ে যাচ্ছি, ফর্মুলা যদি পুট করি তাহলে 2 sin c প্লাস d, অর্থাৎ 6x প্লাস 2x যদি যোগ করি তাহলে আসে হচ্ছে 8x, আর ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করলে আসে হচ্ছে আমাদের 4 অর্থাৎ 4x আসলো। আর পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের cos c মাইনাস d যদি করি, 6x মাইনাস 2x যদি করি তাহলে আসে হচ্ছে আমাদের 4x ডিভাইড বাই 2 যদি করি তাহলে আসে হচ্ছে আমাদের 2x, এদিক দিয়ে আসবে 2x, আর প্লাসে কে রয়েছে 2 sin 4x পুরো রয়েছে, রাইট? আচ্ছা, এবার যদি যাই অঙ্কটায়, তাহলে আমরা এখান থেকে কমন কি নেব, কমন নেব 2 sin 4x, আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এদিকে পড়ে রয়েছে হচ্ছে আমাদের cos 2x, আর এদিক দিয়ে কিছু না থাকায় 1 পড়ে রইলো আমাদের, ঠিক আছে? এবার আমরা জানি cos 2x যার মান হচ্ছে আমাদের 2 cos স্কোয়ার x মাইনাস এর 1, এটা হচ্ছে এর ভ্যালু। তাহলে এখান থেকে যদি আমরা বলি 2 sin 4x, আর এটার ভ্যালু হচ্ছে আমাদের 2 cos স্কোয়ার x মাইনাস 1, আর প্লাসের 1 তো রয়েছেই, তাহলে এখান থেকে যদি +1 -1 কেটে যায় পড়ে রইল 2 cos স্কোয়ার x। তাহলে এখান থেকে আমাদের ডাইরেক্ট উত্তরটা আমরা সাজাতে পারবো, 2 আর 2 হয় হচ্ছে আমাদের 4, যেহেতু প্রথম কটায় সব কটায় cos রয়েছে আগে 4 এর সাথে, তাই 4 cos স্কোয়ার x আমরা সাজিয়ে নিলাম, আর পড়ে রইল sin 4x, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে শুধুমাত্র দেখতে পাচ্ছি। এটা 6 নম্বরের অঙ্ক। এবার যাব আমরা 7 নম্বরের অঙ্ক। বলে রেখেছে if two qualities of pulses x and y of prices 100 টাকা 150 টাকা per kg are mixed in the ratio 7:20, then what is the price of the mixture of pulses correct to the one nearest rupee? অর্থাৎ আমি এখানে মিক্সচার অ্যালিগেশনের সুন্দর যে নিয়মটা আছে সেটাকে কাজে লাগাবো, আর তার সাথেও মিক্সচার অ্যালিগেশনেও তুমি লাগাতে পারো, আর তার থেকেও যে একটা ভালো পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজের যে মেথডটা সেটা তোমরা জেনে নাও আজকে। ওয়েটেড অ্যাভারেজের মেথড যদি তোমাদের জানা থাকে তাহলে
মিক্সার এলিগেশনের পদ্ধতি না জানলেও চলবে, কারণ ওটার থেকেও এটা বেশি তাড়াতাড়িতে উত্তরটা নামে। তা প্রথম রাইজের যে দামটা দিয়ে রেখেছে সেটা দিয়ে রেখেছে 100 এবং পরের রাইজের যেটা দাম দিয়েছে সেটা হচ্ছে 150। এবার যদি আমি বলি এই দুটোকে মিক্স করবে 7:20 অনুপাতে, রাইট? তাহলে আমাদের প্রথমটা যদি বলি ওয়েটেড এভারেজ অনুসারে 7 × 100 যদি করি তাহলে 700 আসে, আর 20 যদি 150 করি তাহলে আসে হচ্ছে আমাদের 3000। তাহলে দুটোকে আমি যোগ করব, আসবে কত? আসবে হচ্ছে আমাদের 3700, আসবে 3700 ডিভাইডেড বাই দুটোর অনুপাতকে আমরা যোগ করে দেবো। 20 আর 7 যদি যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 27, নিচে 27 লিখবো। এবার ভাগ করে দেবো, যে উত্তরটা আসবে সেটাই আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা 27 দিয়ে যদি 37কে যদি আমরা কাটাকুটি করি, 27 কে 27 হয় আমরা জানি। এবার এখান থেকে আসবে হচ্ছে আমাদের 100, 3 27 হয় হচ্ছে আমাদের 81, 81 যদি 100 এর মধ্যে যায় থাকে হচ্ছে আমাদের 19 অর্থাৎ 190। আচ্ছা 7 27 হয় হচ্ছে আমাদের 189, অর্থাৎ 7 27 189 190 এর মধ্যে যায় অর্থাৎ 137 আমাদের অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। ওয়েটেড এভারেজের মাধ্যমে অঙ্কটা এত সহজে তোমরা নামিয়ে নিতে পারবে। ঠিক আছে? নেক্সট যদি বলি সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। এ বি ইনভেস্টেড মানি ইন আ বিজনেস ইন দ্য রেশিও অফ 7:5। if 15% of the total profit goes for charity, ঠিক আছে, and a শেয়ার এখানে বলে দিয়েছে যে এর প্রফিটটা হচ্ছে 5,950 টাকা, দেন হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। অর্থাৎ আমি বলে রেখেছি এখানে বলে রেখেছে এ আর বি যে বিজনেসে ইনভেস্ট করেছে সেটার অনুপাত হচ্ছে আমাদের 7:5। ভালো কথা। এবার আমরা 7:5, এখানে এর শেয়ার আমাকে বলে রেখেছে 5,950 টাকা। 5,950 টাকা যদি এর শেয়ার হয় তাহলে আমি এখান থেকে বের করব যে 7 এর ভ্যালু দিয়ে রেখেছে 5,950, অর্থাৎ কত গুণ হয় এর থেকে? এর থেকে যদি বলি তাহলে 8 বারে হচ্ছে 7 8 56 আর 5 বারে 35 850। তাহলে 7 আর 5 এ কত হয়? 7 5 এ হয় হচ্ছে আমাদের 12। 7 5 এ কত হয়? 12। তাহলে এটাও 12 না, এটাও 850 গুণ হবে। 850 গুণ যদি 12 এর সঙ্গে করি তাহলে কত নামছে আমাদের উত্তর? 12 শূন্যের 0 হয়, 5 বারং 60 হাতে 6, 8 বারং 96, 96 আর 6 হয় হচ্ছে আমাদের 102, অর্থাৎ 10,200 হবে হচ্ছে আমাদের টোটাল মানিটা। কিন্তু এই টোটাল মানিটা এখানে বলে রেখেছে শুধুমাত্র যে 15% গেছে হচ্ছে চ্যারিটিতে। তাহলে এইটার যে ভ্যালুটা, এইটার ভ্যালু কি হবে? এইটা হবে হচ্ছে 85% ভ্যালু হচ্ছে আমাদের 10,200। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। জিনিসটা বোঝো। এখানে বলেছে এর শেয়ার বলেছে 5,950 টাকা। তাহলে 7 না 5,950 টাকা, অর্থাৎ 850 গুণ বেশি। তাহলে ওদের দুজন ছিল 5 আর 7 এর অনুপাতে, তাহলে 12 হয়। তাহলে 12ও না, সেটা 850 গুণ বেশি, সেটা হচ্ছে 10,200 টাকা। কিন্তু এই যে এটা আসলো এটা তাদের প্রপার শেয়ারটা। কিন্তু এই যে শেয়ারটা মোট প্রফিটের থেকে না, কিন্তু এই মোট প্রফিটের থেকে 15% কিন্তু চলে গেছে চ্যারিটিতে। অর্থাৎ 100% মনে করো পুরো টাকার প্রফিটটা। সেখান থেকে 15% যদি চলে যায় তাহলে পড়ে থাকে শুধুমাত্র 85%, আর 85% এই প্রফিটটা তাদের নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। তাহলে 10,200 টাকা সমান, সমান আমরা বলতে পারি 85%। তাহলে 17 দিয়ে যদি দুদিকে কাটি তাহলে 5 17 হয় 85, এদিকে হয় 6 17 হয় 102 আর 600। এবার যদি আমাদের বলেছে 100% অর্থাৎ টোটাল প্রফিটটা কত? তাহলে 5 এর সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে 100 তে চলে যাব 100%। তাহলে 600 র সাথেও আমরা 20 গুণ করব, 6 দুগুণে হয় 12, অর্থাৎ 12,000 টাকা হচ্ছে আমাদের টোটাল প্রফিট, যেটা কিনা অপশন নাম্বার বি তে রয়েছে আমাদের অঙ্কটার। ঠিক আছে? 9 নম্বর অঙ্ক আমাদের কি দিয়েছে? 9 নম্বর অঙ্ক বলেছে এ থিপ ইজ স্পটেড বাই এ পুলিশম্যান। আবার সেই অঙ্ক আমাদের কিসের অঙ্ক? টাইম, স্পিড অ্যান্ড ডিসটেন্স এর। এইখানে যদি আমাদের একটা কোনো পুলিশম্যান থাকে আর এখানে যদি আমাদের কোনো একটা চোর থাকে, আশা করি আমার থেকেও তোমরা এখন এই অঙ্কগুলো ভালো করে ফেলবে, কারণ এতবার করিয়েছি তোমাদের অঙ্কগুলো। ঠিক আছে? মাঝখানের গ্যাপ দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 210 মিটারের, রাইট? এবার আমি যদি বলি যে এই যে আমাদের চোরটা আছে, চোরটাকে তো ধরে নেবে পুলিশটা। তো চোরটাকে একটা নির্দিষ্ট বিন্দু অবধি দৌড়াবে, তারপরে গিয়ে ধরে নেবে পুলিশটা। অর্থাৎ চোরটা এখান থেকে এই নির্দিষ্ট বিন্দু অবধি যেতে যতটা সময় লেগেছে, আর এই পুলিশটা দৌড়ে গিয়ে সেই চোরটাকে ধরতে সেই বিন্দু অবধি ততটাই সময় লাগবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে টাইম রয়েছে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। আর টাইম যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের স্পিডের রেশিও যা হবে আমাদের ডিসটেন্সের রেশিও তাই হয়ে যাবে, রাইট? এবার এখানে আমাদের বলে রেখেছে পুলিশ আর রয়েছে থিপ, তাদের স্পিডের রেশিও পুলিশের রয়েছে হচ্ছে আমাদের 32 কিলোমিটার পার হাওয়ার, আর চোরটা রয়েছে হচ্ছে আমাদের 25 কিলোমিটার পার হাওয়ার। এটা যদি আমাদের স্পিডের রেশিও হয় তাহলে ডিসটেন্সের রেশিও আমাদের সেম হবে, 32 আর এদিকে 25 হয়ে যাবে। কিন্তু 32 আর 25 এর মাঝখানের গ্যাপ হচ্ছে 7। 7 না, অঙ্কে বলে রেখেছে আমাদের গ্যাপ হচ্ছে আমাদের 210 এর, অর্থাৎ 7 এর সাথে যদি আমরা 30 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 210 আর 25, তাহলে 25 হচ্ছে আমাদের চোরের ডিসটেন্স। তাহলে এটাও 25 হবে না, 25 এর সাথে আমরা 30 গুণ করব, 3 25 হয় 75 আর 30 এর একটা শূন্য 750 মিটার। 750 মিটার
চোরটা if the speed of thief 25 কিলোমিটার পার আওয়ার and the policeman 32 কিলোমিটার পার আওয়ার, then how far would the thief have run before he is overtaken? অর্থাৎ চোরটা ধরে নেওয়ার আগে পর্যন্ত কতটা দূর সে দৌড়েছে আমরা বের করে নেবো। 750 মিটার পর্যন্ত সে দৌড়েছে। এত তাড়াতাড়ি তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে শুধুমাত্র এই টেকনিকটা যদি তোমাদের জানা থাকে। ঠিক আছে, 10 নম্বরের অঙ্কটা প্রত্যেক দিনের মতো আজকে তোমাদের এইচডব্লিউ রইলো, করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, পরের দিন তো আমি সলিউশনটা বলবোই। তো আজকের এই অবধি রইলো, পরের দিন দেখা হবে নেক্সট কালকে যে ভিডিওটা আসবে আমাদের সেটাতে, অর্থাৎ 10 নম্বর শিটটা যেটা আসবে। আর প্রত্যেক দিনের শিট আমার টেলিগ্রামে আপলোড হয়ে যাচ্ছে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে উইথ আমি হ্যান্ড রিটেন সলিউশন ওর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। তো অনায়াসে তোমরা প্র্যাকটিস করার সময় যদি ভুলেও যাও তাহলে সেই নোট থেকে দেখে নিতে পারবে, সেখানে বাংলাতেও আমি লিখে রেখেছি। ঠিক আছে, তো গুড বাই।